আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে ওভারঅল দ্বিতীয় অধ্যায়ে কি কি শিখবো আমরা তার একটা ওভারভিউ দিতে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায়ে তোমরা টোটালি কি কি পড়াশোনা করবা তার বিষয়গুলো নিয়ে আজকে একটু বলতে চাই। উদ্ভিদ আর প্রাণী দুই ধরনের জীব রয়েছে এই পৃথিবীতে প্রধানত। তাহলে এই পৃথিবীতে প্রধানত উদ্ভিদ আর প্রাণী রয়েছে। এই উদ্ভিদ আর প্রাণীরা সবাই প্রকৃতকোষী। বাইরে যত গাছপালা আছে সবাই প্রকৃতকোষ, বাইরে যত প্রাণী আছে সবাই প্রকৃতকোষ। তাহলে এই পৃথিবীতে উদ্ভিদ আর প্রাণী যারা আছে সবাই প্রকৃতকোষ। তোমরা যারা লাইভে আছো কে আমাকে কমেন্টস করে জানাতে পারবা উদ্ভিদ আর প্রাণী সকলেই প্রকৃতকোষ এই শব্দটার অর্থ কি? তোমরা যারা লাইভে আছো উদ্ভিদ আর প্রাণী সকলেই প্রকৃতকোষ এই শব্দটার মানে কি কে বলতে পারবে আমাকে? লাইভে যারা আছো তোমরা আমাকে কে কমেন্টস করে জানাবা উদ্ভিদ আর প্রাণী সকলেই প্রকৃতকোষ এই শব্দটার অর্থ কি দাঁড়াতে পারে? এই শব্দটার অর্থ কে আমাকে কমেন্টস করে সবার আগে জানিয়ে দিবে। উদ্ভিদ আর প্রাণীরা সকলেই প্রকৃতকোষী, এটার অর্থ আমি জানতে চাই। মালিহা তাসনিম বলছে উন্নত সেল আছে প্রাণী আর উদ্ভিদের। কথাটা সম্পূর্ণ সঠিক হলো না। মাহমুদা খানম বলছে উন্নত কোষ, সঠিক হলো না সম্পূর্ণরূপে। রুবি ফেরদৌসি বলছে উন্নত কোষ, সঠিক হলো না সম্পূর্ণরূপে। মাজহারুল ইসলাম বলছে উভয়ই সুগঠিত নিউক্লিয়াস দ্বারা গঠিত। সুন্দর ছেলে, দেখো মাজহারুল ইসলাম হচ্ছে সুন্দর একটা ছেলে, ও লিখেছে উভয়ই সুগঠিত নিউক্লিয়াস দ্বারা গঠিত। তাহলে প্রকৃত কোষ তাকেই বলে যার নিউক্লিয়াস সুগঠিত। এটাই হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। দিলরুবা আক্তার বলছে উন্নত কোষ, সঠিক নয়। উন্নত কোষ প্রমিতা জামান, এই আনসারটা সঠিক নয়। মেহরিন জামিয়া বলছে সুগঠিত নিউক্লিয়াস আছে এজন্য সঠিক। সুন্দর ছেলে, সুন্দর মেয়ে। হিয়াদিয়া বিপ্লবী বলছে সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত। ঠিক আছে, কিন্তু কেন সুগঠিত সেটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কাজী সুরাইয়া ইয়াসমিন সঠিক বলেছে। সুমাইয়া সেতু সঠিক আছে। সুবাতারান্নুম আভার ভুল হয়েছে। আব্দুল জব্বার ভালো ছেলে, ও লিখেছে ইউক্যারিওটিক মানে সুগঠিত নিউক্লিয়াস আছে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে সঠিক অ্যানসার দিয়েছে কয়েকজন। উদ্ভিদের প্রাণী সকলেই প্রকৃতকোষ কথার মানে হচ্ছে তাদের নিউক্লিয়াসটা সুগঠিত, সুন্দর নিউক্লিয়াস, তাই তাদেরকে প্রকৃতকোষ বলা হয়। তাই তাদের নিউক্লিয়াস নিয়ে আমরা আলোচনা করব, যে নিউক্লিয়াসে 4টা অংশ বিদ্যমান। এবং আমরা আজকে জানবো উদ্ভিদ আর প্রাণী কোষ কতগুলো অঙ্গ নিয়ে গঠিত। উদ্ভিদ আর প্রাণী কোষের কিছু অঙ্গাণু আছে, যে অঙ্গাণুগুলো আমি এখানে লিখেছি। দেখো তোমরা যারা বই আছে তোমাদের কাছে, তোমরা বইতে 20 পৃষ্ঠা চলে যাও। তোমাদের কাছে যাদের বই আছে বইতে 20 পৃষ্ঠা চলে যাও। বইতে 20 পৃষ্ঠা গিয়ে দেখো উদ্ভিদ আর প্রাণীর বিভিন্ন কোষগুলা তোমাদের বইতে চিত্রে দেয়া আছে। তোমরা বইতে দেখো উদ্ভিদ আর প্রাণীর কোষের বিভিন্ন চিত্রগুলা তোমাদের বইতে দেয়া আছে। বইতে 22 পৃষ্ঠা উদ্ভিদ আর প্রাণী কোষের বিভিন্ন চিত্রগুলা তোমরা দেখতে পাচ্ছ। এই চিত্রগুলোকেই আজকে আমরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। এবং উদ্ভিদ আর প্রাণী কোষের এই যে চিত্র দুইটা, এই চিত্র দুইটা এই বাড়ির কাজ হিসেবে তোমাদের আঁকার জন্য আমি তোমাদেরকে আজকে বলবো। এবং এই উদ্ভিদ আর প্রাণী কোষের মধ্যে কি কি অঙ্গাণু আছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ মনোযোগ দিবেন। আমি এখন যা বলতে চাই, উদ্ভিদ প্রাণী কোষের যে অঙ্গগুলো রয়েছে সেগুলা সবগুলা ইংরেজি নামগুলো আমি লিখে দিয়েছি। তোমরা বলতে পারো ইংরেজি নাম স্যার কোথা থেকে পেলেন? হ্যাঁ, তুমি খুঁজে দেখো তোমার বইতে ভিতরে বিভিন্ন জায়গায় এই ইংরেজি নামগুলো দেয়া আছে। 2-1টা নাম দেয়া নাই যেগুলোর ইংরেজি নাম আমি লিখে দিয়েছি। তাহলে পরীক্ষার হলে এই চিত্র দুইটা আঁকার সময় সবাই ডান পাশে মার্কিং এ বাংলা নাম লিখবে, আর তুমি ডান পাশে মার্কিং এ বাংলা ইংরেজি 2টা নামই লিখবা। তোমাকেই স্যার পছন্দ করবে, কারণ এই উদ্ভিদ আর প্রাণী কোষের চিত্রগুলো যখন পরীক্ষায় আসে তখন একটা চিত্র আঁকার জন্য তুমি 3 নাম্বার পাবা। শুধুমাত্র উদ্ভিদ কোষের চিত্রটা এঁকে তুমি 3 এ 3 পেতে পারো, প্রাণী কোষের চিত্রটা এঁকে 3 এ 3 পেতে পারো। কিন্তু যে সকল স্টুডেন্টরা শুধু বাংলা নাম লিখবে আর তুমি হচ্ছে বাংলার সাথে ইংরেজি নাম মিলিয়ে লিখেছো, তোমার প্রতি স্যার অধিক সন্তুষ্ট হবে, তোমাকেই ভালো মার্কস দিবে। ওই ছেলেটা যে বাংলা লিখেছে ওকে কম দিবে। তাহলে আমরা কিছু ইংলিশ নাম জেনে নেই। গাছে কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীরের ইংরেজি হচ্ছে সেল ওয়াল। গাছে কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীরের ইংরেজি হচ্ছে সেল ওয়াল। কোষ প্রাচীরের ভিতরে থাকে কোষ ঝিল্লি, যাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন। তোমাদের উদ্দেশ্য করে আমি একটা কথা এখন বলে দিব, সেটা হচ্ছে এটা একটা উদ্ভিদ কোষ হলে তোমরা আমার সাথে সাথে এই চিত্রগুলো এখন এঁকে নিবা, আর যাদের খাতায় জায়গা নেই তারা হচ্ছে পরবর্তীতে আঁকবা।
অবশ্যই খেয়াল করবা আমি কি বলছি। আচ্ছা, সবচেয়ে বাইরে যেটা থাকে সেটা হচ্ছে উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরে যে স্তরটা থাকে সেটাকে বলা হয় গাছের কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের স্তরটা কোষ প্রাচীর এবং কোষ প্রাচীরের ভেতরের স্তরটা হচ্ছে কোষ ঝিল্লি। কোষ প্রাচীরের ভেতরের স্তরটা হচ্ছে কোষ ঝিল্লি। আর যদি আমি তোমাকে একটা প্রাণী কোষ এঁকে দেখাই, প্রাণী কোষের কোষ প্রাচীর নেই, যেটা আছে সেটাই হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। তাহলে আমি সবগুলোর চিত্র তোমাকে দেখাচ্ছি কেন, চিত্রগুলো হচ্ছে একটু বুঝে নাও তুমি ভালো করে, কারণ কাজে লাগবে একটু পরেই। আচ্ছা, এখানে কিম সৃষ্টি বলছে কোষের কি প্রাণ আছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে কোষের তো অবশ্যই প্রাণ থাকবে। তার কারণ হচ্ছে কোষ, তোমার প্রাণ আছে, তোমার মধ্যে যে আছে সে তো জড়বস্তু নয়, তো কোষের প্রাণ আছে। কোষ, এই যে এখানে একটা ভালো মেয়ে অ্যানসার দিয়ে দিয়েছে সিনথিসা, বা যেহেতু কোষ মারা যায় তাহলে জীবন আছে বলেই মারা যায়। হ্যাঁ, তোমার কোষ মারা যাবে নির্দিষ্ট কিছুদিন পরে, সুতরাং ওর জীবন ছিল বলেই ও মারা যায়। ব্লাডের সেলগুলা 120 দিন পরে, কোনোটা 20 দিন পরে, কোনোটা 5 দিন পরে মারা যায়। তো ব্লাডের এই সেলগুলোর জীবন ছিল, তারা মারা যাবে কিছুদিন পরে। এখানে কিম সৃষ্টি বলছে তাহলে কোষ রাখলে কি গুনাহ হবে কিনা, এই প্রশ্নের উত্তর হচ্ছে যেটা বলা যায় যে তোমাকে যেটা আমাদের ইসলাম ধর্মে যেটা নিষেধ করা আছে সেটা হচ্ছে কোন প্রাণীর আকৃতি না আঁকার জন্য এবং তাদের মূর্তি না বানানোর জন্য। প্রাণীর আকৃতি, তাদের মূর্তি এগুলা না করার জন্য বলা হয়েছে। তো ধরো একটা প্রাণী বলতে একটা মানুষ আঁকা বা হচ্ছে একটা হরিণ আঁকা বা একটা বাঘ আঁকা, এগুলা হচ্ছে গুনাহের কাজ। কিন্তু তুমি হচ্ছে তার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ, তুমি মানুষের হৃৎপিণ্ড আঁকছো, এটা গুনাহের কাজ না, কারণ হচ্ছে তুমি মানুষের আকৃতি দাও নাই। আর বিশেষ ক্ষেত্রে মেডিকেলের ক্ষেত্রে, যেমন বায়োলজি সাবজেক্ট বা মেডিকেলের ক্ষেত্রে কিছু কিছু বিষয়ের যখন আঁকা দরকার হয় তখন আঁকতে পারো, কারণ বিভিন্ন ইসলামিক স্কলার, আমি ইসলামিক স্কলার না, ইসলামিক স্কলারদের থেকে তোমরা আরো ভালো করে জেনে নিবা, তারা বলেছে যে বিশেষ ক্ষেত্রে কিছু ছবি আঁকা যেতে পারে, তবে পুরা মানুষের শেপ দেওয়ার তো প্রয়োজন হচ্ছে না। তুমি পুরা মেডিকেল পাস করার জন্য তোমার মানুষের শেপ দেওয়ার প্রয়োজন হয় না। আমি মেডিকেল পাস করে এসেছি আলহামদুলিল্লাহ, আমার একবারও পুরা মানুষ আঁকা লাগে। মানুষের হৃৎপিণ্ড যখন আঁকা লেগেছি হৃৎপিণ্ড এঁকেছি, যখন মানুষের হচ্ছে দেখা যাচ্ছে যে লাংস আঁকা লেগেছে লাংস এঁকেছি, তো এটা মানুষের আকৃতি হচ্ছে না। কিম সৃষ্টি, আশা করছি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। প্রাণ থাকলে সেটা আঁকা যাবে না সেটা নয়, তুমি আসলে বিষয়টা আরেকটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে যে কোন প্রাণীর আকৃতি টোটালি ফুটে উঠে এরকম কিছু আঁকা যাবে না, চোখ মুখ নাক কান থাকবে এরকম বিষয়টা আঁকা যাবে না। ইসলাম সম্পর্কে আমিও হচ্ছে এই সকল বিষয়গুলোতে আমি যতটুকু জানি তোমাকে জানালাম, তুমিও জানার চেষ্টা করো এবং ইসলামিক স্কলারদের থেকে জানতে পারলে আমাকেও জানাবা। দিলরুবা আক্তার বলছে কোষের প্রাণ আছে, কোষ কি চলাফেরা করতে পারে কিনা? কোষের প্রাণ আছে, কোষ চলাফেরা করতে পারে, যেমন রক্তের কোষগুলো চলাফেরা করে, কিন্তু তোমার হাতের কোষগুলো চলাফেরা করে না। হাতের কোষগুলো চলাফেরা করলে তো বিপদ হতো। এই হাত হচ্ছে মাথার উপর উঠে বসে থাকতো, আবার দেখা যেত একটা হাত যে রাতে ঘুমিয়েছে, একটা হাত যে পায়ের কাছে যে বসে আছে, এটা একটু প্রবলেম হয়ে যেত। যেই কোষের চলা দরকার হয় সেই কোষ চলাফেরা করতে পারে, যেই কোষের চলার দরকার নেই সেটা চলে না। যেমন ব্লাডের সেলগুলো মাথা থেকে পা পর্যন্ত সারাদিন দৌড়ে বেড়ায়, কিন্তু হাতের পায়ের কোষগুলো যেই জায়গায় আছে সেই জায়গায় বসে থাকে। দিলরুবা আক্তার, আশা করি তুমি বুঝতে পেরেছো। মাহমুদা খান বলছে কোনটা উদ্ভিদ কোষ কোনটা প্রাণী কোষ, উপরটা উদ্ভিদ কোষ নিচেরটা প্রাণী কোষ, আমি মাঝখানে লিখে দিয়েছি। ফারাদ তাসনিম বলছে যে ক্যান্সার কোষগুলা কি ক্ষতিগ্রস্ত হয় কিনা। ক্যান্সার কোষ সম্পর্কে তুমি যদি জানতে চাও ফারাদ তাসনিম, তুমি আমাকে এই কোশ্চেনের অ্যানসার জিজ্ঞাসা করবা 3য় অধ্যায়ের পর, কারণ 3য় অধ্যায়টা যখন পড়াবো তখন তুমি এই সম্পর্কে ক্যান্সার কোষ সম্পর্কে জানতে পারবা, তখন তুমি এটা সম্পর্কে প্রশ্ন করলে তোমাকে আমার বোঝাতে সুবিধা হবে। এখন আমি এটা স্কিপ করে যাব। আচ্ছা, তাহলে তোমাদের প্রশ্নের উত্তর আশা করি দিতে পেরেছি। এবার আমি আলোচনা করছি উদ্ভিদ কোষ প্রাণী কোষ নিয়ে। কোষ প্রাচীর, কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। উদ্ভিদ কোষের বাইরে কোষ প্রাচীরের স্তর নীল কালারটা, আর উদ্ভিদ কোষে কোষ প্রাচীরের ভিতরে যেটা রয়েছে সেটা কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। প্রাণী কোষের সবচেয়ে বাইরের স্তরটাই কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, প্রাণী কোষে কোষ প্রাচীর নেই, এটা আমি বুঝিয়েছি। এবার একটা উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের ভেতরে, হোক সেটা উদ্ভিদ কোষ হোক সেটা প্রাণী কোষ, উদ্ভিদ কোষ প্রাণী কোষের ভিতরে যে তরল বস্তু থাকে সেগুলোকে বলা হয় সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স বা সাইটোপ্লাজমিক ধাত্র। সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স বা সাইটোপ্লাজমিক ধাত্র আমি ছোট ছোট করে এঁকে দিচ্ছি, অবশ্যই যারা জ্ঞানী স্টুডেন্ট আছো তারা এঁকে নিবা, আর যারা দুর্বল বা হচ্ছে যারা ঝটপট আঁকতে পারো না তারা হচ্ছে আমি যখন ছবি দিয়ে দিব তখন হচ্ছে এঁকে নিবা তোমরা।
সো মন খারাপ করার কিছু নেই, যারা সাথে সাথে আঁকতে পারছো না, জায়গা নেই, তারা হচ্ছে পরে এঁকে নিবা, যারা হচ্ছে জায়গা আছে তারা এখনই এঁকে নাও। উদ্ভিদ কোষ প্রাণী কোষের ভিতরে যেই তরল জেলির মতো বস্তু রয়েছে তাকে বলা হয় সাইটোপ্লাজমিক ধাত্র বা সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স। সাইটোপ্লাজমিক ধাত্র, সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স। ছোট ছোট করে যে চিত্রগুলো আঁকছে সেটা তোমার প্র্যাকটিস করতে হবে, কারণ আমি যখন উদ্ভিদ কোষ প্রাণী কোষে এইচডব্লিউটা দিব তখন এই এইচডব্লিউর ভিতরে তোমরা দেখো উদ্ভিদ কোষ প্রাণী কোষের ভিতরে ছোট্ট ছোট্ট করে অনেকগুলো অঙ্গাণু এঁকেছে। সো কোনটা কিভাবে আঁকতে হবে সেটা তুমি এখনই আমার কাছে এইচডব্লিউ দিলে যাতে তোমার বিভ্রান্তি না হয়। আমি এখন তোমাকে দেখাবো মসৃণ আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। একটু খেয়াল করো, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে অলমোস্ট একই রকম। এটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন তুমি আমাকে বলছো যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে তো স্যার কোনো পার্থক্য দেখি না। তুমি বলছো আমাকে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে তো স্যার কোনো পার্থক্য নাই। হ্যাঁ, পার্থক্য এখন পর্যন্ত দেইনি, এখন আমি পার্থক্য দেখাবো। মসৃণ আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে অলমোস্ট সেম। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে মসৃণ আর অমসৃণে। এটা মসৃণ মানে সুন্দর, আর এটা অমসৃণ মানে হচ্ছে এটার মধ্যে দেখো কত গুটি বা দানা রয়েছে, এটার মধ্যে কত কত বিন্দু বিন্দু ডট রয়েছে। এখানে বিন্দু বিন্দু ডট থাকার কারণে এগুলা হচ্ছে অমসৃণ। তাহলে এবার তো তুমি মসৃণ আর অমসৃণ বুঝে গিয়েছো। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকা কত সহজ, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকা কত সহজ। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে ফ্রেশ, আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে এরকম থাকবে হচ্ছে গুটি গুটি দানা। গোলজি বস্তু আঁকা শিখে যাও আজকে গোলজি বস্তু আঁকাটা শিখে যাও। গোলজি বস্তু আঁকাটা কত সহজ, এই হয়ে গেল গোলজি বস্তু, কত সহজ। গোলজি বস্তু আঁকা হয়ে গেল, গোলজি বস্তুটা আঁকা শিখে যাও। তোমরা অনেকেই উদ্ভিদ কোষ প্রাণী কোষের চিত্র আঁকো এবং আমি দেখি তোমরা ভিতরে কোনটা যে গোলজি বস্তু এঁকেছো, কোনটা যে মাইটোকন্ড্রিয়া এঁকেছো। যে এই চিত্রগুলো যখন পরীক্ষায় আমি আঁকতে দেই, সৃজনশীল পরীক্ষায়, কে যে গোলজি বস্তু কোনটা এঁকেছো, কোনটা যে মাইটোকন্ড্রিয়া এঁকেছো, কোনটা যে ক্লোরোপ্লাস্ট এঁকেছো, বোঝা সো টাফ হয়ে যায় এবং এই ক্ষেত্রে নাম্বারগুলো কমে যায়। আমি তোমাকে গোলজি বস্তুটা কিভাবে দেখালাম একবার দেখে নাও, এভাবে গোলজি বস্তুটা তুমি আঁকার চেষ্টা করবা। এবার মাইটোকন্ড্রিয়া আঁকা শিখাবো। দেখো আমি প্রত্যেকটা চিত্র নিয়ে বিস্তারিত কথা বলবো যখন আমাদের এই চিত্র নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আসবে। এখন উদ্ভিদ কোষ প্রাণী কোষের ভিতরে ছোট্ট ছোট্ট করে কিভাবে আঁকবা সেটার প্র্যাকটিস করাচ্ছি। মাইটোকন্ড্রিয়া কিভাবে আঁকবা দেখো, মাইটোকন্ড্রিয়াটা দেখে যাও। মাইটোকন্ড্রিয়া আঁকার খুব সহজ একটা নিয়ম, এরকম ভাবে একটা ডিম্বাকৃতি শেপ দিবা, তারপরে দেখো ভিতরে কি করছি, ভিতরে এই করছি, ভিতরে এই করছি, ভিতরে এই করছি, এই করলাম, শেষ। এই হয়ে গেল মাইটোকন্ড্রিয়া। কত ইজি এটা। মাইটোকন্ড্রিয়া একটা ডিম্বাকার দিবা, ভিতরে হচ্ছে এইভাবে পেঁচিয়ে টেঁচিয়ে দিবা, মাইটোকন্ড্রিয়া হয়ে গেল মাইটোকন্ড্রিয়া। চলে আসো ক্লোরোপ্লাস্ট যারা শিখতে চাও। ক্লোরোপ্লাস্ট আঁকার জন্য এরকম একটা ডিম্বাকৃতির লেন্সের মতো, ডিম্বাকৃতি বা লেন্সের মতো এরকম একটা শেপ দিলাম। ডিম্বাকৃতি বা লেন্সের মতো এরকম একটা শেপ দেওয়ার পরে তার ভিতরে হচ্ছে এই কিছু দিলাম, দাগ দিয়ে আবার এরকম একটু করলাম, আবার দাগ দিয়ে এরকম একটু করলাম, দাগ দিয়ে এরকম একটু করলাম, এরকম, এই হয়ে গেল। এই হয়ে গেল ক্লোরোপ্লাস্ট। কত ইজি। তাহলে এটা হলো ক্লোরোপ্লাস্টের চিত্র। লাইসোজোমের চিত্র আঁকা শিখতে চাও, আসো লাইসোজোমের চিত্র আঁকা শিখিয়ে দেই। একটা গোল দিবা, গোলের বাইরে আরেকটা দাগ, দাগ দেওয়ার পরে ভিতরে হচ্ছে 3-4টা ত্রিভুজ এঁকে দিবা, ভিতরে 3-4টা ত্রিভুজ এঁকে দিবা। হয়ে গেল লাইসোজোম। লাইসোজোম কি করলাম, গোল দিলাম, 2টা গোল দিলাম, গোল দেওয়ার পর ভিতরে ত্রিভুজ এঁকে দিলাম কয়েকটা, কত সুন্দর লাইসোজোম হয়ে গেল। তাহলে এই হচ্ছে উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গগুলো আঁকার নিয়ম। ওই পাশে নিউক্লিয়াস তো এঁকে ফেলেছি, নিউক্লিয়াস তো আগেই এঁকে ফেলেছি, নিউক্লিয়াসটা নিয়ে আমি আর বললাম না, তার কারণ হচ্ছে নিউক্লিয়াস তো তোমরা শিখেই গেছো। নিউক্লিয়াস এর বাইরে রয়েছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার আবরণী। নিউক্লিয়াসের এই পর্দার মধ্যে যে ছিদ্র আছে সেগুলো নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিওলাস রয়েছে, তারপরে হচ্ছে নিউক্লিওপ্লাজম রয়েছে, ভিতরে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন রয়েছে। এগুলা নিউক্লিয়াস তোমরা সেই ছোটবেলা থেকে শিখছো, এটা পারবা আশা করছি, এটা নিয়ে আমি আর বিস্তারিত বলছি না। কোষ গহ্বর আঁকাটা শিখে যাও। কোষ গহ্বরটা আঁকতে পারি আমরা এভাবে অথবা এরকম, এগুলা হতে পারে কোষ গহ্বরের শেপ। ছোট ছোট কোষ গহ্বর আঁকলে আমরা এরকম ছোট ছোট দেই, বড় কোষ গহ্বর আঁকলে এরকম বড় শেপ দেই। কোষ গহ্বর তোমার ইচ্ছা, তুমি হচ্ছে এরকম ফাঁকা একটা জায়গা এঁকে রাখলেই হলো, এরকম শেপ হতে পারে, ছোট ছোট গোল হতে পারে। আচ্ছা, বড় কোষ গহ্বরকে আমরা এভাবে আঁকি, ছোট কোষ গহ্বরকে আমরা এভাবে এভাবে দিয়ে রাখি। তো কোষ গহ্বরটা ইজি একটা ব্যাপার, এটা তোমরা বুঝতে পারো। মাইক্রোভিলাস
মাইক্রোবিলাস একটা ইম্পর্টেন্ট টপিক। আসো মাইক্রোবিলাসটা শিখিয়ে দেই। একটা প্রাণী কোষ আঁকার সময় বারবার আমি কি করছি দেখো তো, একটা প্রাণী কোষ আঁকার সময় বারবার আমি উপরে এরকম কিছু উঁচু দাগ দিচ্ছি। উপরে যেই দাগগুলো উঁচু হয়ে আছে সেগুলোকে বলা হয় মাইক্রোবিলাস। তুমি কোনোটার ব্যাখ্যা আমাকে জিজ্ঞাসা করবে না যে মাইক্রোবিলাসের কাজ কি, সেন্ট্রোজোমের কাজ কি, মাইটোকন্ড্রিয়ার কাজ কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি, কোনোটার কাজ জিজ্ঞাসা করবে না আজকে। কারণ আমি তোমাকে এগুলার ছোট্ট চিত্র আঁকা শেখাচ্ছি। এগুলোর কাজ আমি ব্যাখ্যা করব সামনের দিনগুলোতে। আমাদের সামনের দিনগুলো হবে এগুলার দিন, সামনের দিন হবে এইগুলার দিন, মানে আমাদের সামনের দিনগুলোতে আমরা এগুলা নিয়ে বিস্তারিত কথা বলবো। তাহলে আমি আজকে তোমাদের এগুলোর শুধুমাত্র ছোট চিত্রটা আঁকা শেখাচ্ছি, তারপরে এদের বিস্তারিত রূপ জানাবো। তাহলে মাইক্রোবিলাস হচ্ছে প্রাণী কোষের উপরে যে দাগগুলো দেই সেগুলো হচ্ছে মাইক্রোবিলাস। সেন্ট্রোজোম আঁকা শিখতে চাও, খুব সহজ একটা চিত্র আছে সেন্ট্রোজোমের, শিখে যাও আজকে। সেন্ট্রোজোম হচ্ছে এরকম একটা গোল শেপ দিবা, এরকম একটা গোল শেপ দিবা, তার ভিতরে হচ্ছে দুইটা হচ্ছে এরকম সিলিন্ডার রেখে দিবা। কত সুন্দর সেন্ট্রোজোম আঁকা, কত সহজ। দেখা গেল হচ্ছে একটা গোল দিয়েছি, গোলের ভিতরে দুইটা সিলিন্ডার রেখে দিয়েছি, হয়ে গেল একটা গোলের ভিতরে দুইটা সিলিন্ডার সেন্ট্রোজোম, কত সহজ। এবার হচ্ছে আন্তঃকোষীয় ফাঁকা স্থান। আন্তঃকোষীয় ফাঁকা স্থান মানে হচ্ছে একটা উদ্ভিদের কোষের মধ্যে এরকম কিছু ফাঁকা জায়গা আমি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এই যে ফাঁকা জায়গাগুলো, এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় আন্তঃকোষীয় ফাঁকা স্থান, ইন্ট্রাসেলুলার স্পেস। আন্তঃকোষীয় ফাঁকা স্থান, ইন্ট্রাসেলুলার স্পেস। উদ্ভিদ কোষের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, আন্তঃকোষীয় ফাঁকা স্থান, ইন্ট্রাসেলুলার স্পেস। প্রত্যেকটা চিত্রকে ছোট্ট করে কিভাবে সুন্দর করে আঁকতে হয় সেটা আমি তোমাকে দেখিয়েছি। এই চিত্রগুলো যদি এভাবে তুমি শেপ দেখাতে পারো স্যারকে, তাহলে ইনশাআল্লাহ তোমার মধ্যে এই চিত্রের মধ্যে তুমি ভালো মার্কস পেতে পারো। প্রবলেম হয়ে যায় পরীক্ষার হলে, আমি দেখি কোনটা মসৃণ কোনটা অমসৃণ বোঝা যায় না, কোনটা গোলজি বস্তু কোনটা মাইটোকন্ড্রিয়া বোঝা যায় না, কোনটা যে ক্লোরোপ্লাস্ট কোনটা লাইসোজোম, একটার মাথা মুন্ডু বোঝা যায় না। সো এজন্য আমি আজকে তোমাদেরকে কষ্ট করে প্রত্যেকটা জিনিসের ইংরেজি এবং হচ্ছে প্রত্যেকটা ছোট চিত্র এঁকে দিলাম। আমি ইনশাআল্লাহ এগুলোর ছবিও তোমাদেরকে গ্রুপে দিব। দয়া করে এগুলো বারবার প্র্যাকটিস করে একটা অংশ ভুল করবা না। এবং উদ্ভিদ কোষ প্রাণী কোষের চিত্রগুলো বাড়ির কাজ হিসেবে থাকবে। আজকে রাতের মধ্যে বাড়ির কাজগুলো সুন্দর করে গ্রুপে সবাই জমা দিবে, এবং আজকে রাতে ঘুমানোর আগে উদ্ভিদ কোষ প্রাণী কোষের চিত্র তোমরা গ্রুপে জমা দিবা। একটা সম্পূর্ণ পৃষ্ঠা জুড়ে উদ্ভিদ কোষের চিত্র থাকবে, আরেকটা সম্পূর্ণ পৃষ্ঠা জুড়ে প্রাণী কোষের চিত্র থাকবে। আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, উদ্ভিদ প্রাণী কোষের সবাই প্রকৃত কোষ, কারণ সবার সুগঠিত নিউক্লিয়াস রয়েছে এবং তাদের মধ্যে যা যা অঙ্গাণু রয়েছে, অর্থাৎ এই চ্যাপ্টারের সামনের দিনগুলোতে আমরা যে অঙ্গাণুগুলো নিয়ে আলোচনা করব সেগুলো নিয়ে কথা বলছি। কোষ প্রাচীর, কোষ ঝিল্লি। কোষ প্রাচীর উদ্ভিদের সবচেয়ে বাইরের স্তর। উদ্ভিদের কোষ প্রাচীরের ভিতরের স্তরটা হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। প্রাণী কোষে কোষ প্রাচীর নাই, সো প্রাণী কোষের সবচেয়ে বাইরের স্তরটাই হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। উদ্ভিদ কোষ প্রাণী কোষের ভিতরে জেলির মতো যে তরল বস্তু থাকে তাকে বলে সাইটোপ্লাজমিক ধাত্র বা সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, একটা মসৃণ বা স্মুথ, আর এটা হচ্ছে অমসৃণ বা রাফ। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে একই রকম, শুধু অমসৃণের মধ্যে গুটি বা দানা থাকে বা ডট থাকে। গোলজি বস্তু, গোলজি বডি এরকম দেখতে, মাইটোকন্ড্রিয়া এরকম, ক্লোরোপ্লাস্ট, লাইসোজোম, নিউক্লিয়াস চারটা অংশ থাকে, নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার আবরণী, নিউক্লিয়ার পর্দার মধ্যে ছিদ্র থাকে, নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার পোর, নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার পোর, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন, রেটিকুলাম, কোষ গহ্বর সেল ভ্যাকিউল বা গহ্বর ভ্যাকিউল, মাইক্রোভিলাস, সেন্ট্রোজোম, আন্তঃকোষীয় ফাঁকা স্থান, ইন্ট্রাসেলুলার স্পেস। এখানে তোমাদের এই অংশ থেকে কোনো প্রশ্ন যদি থাকে অথবা কোনটার চিত্র যদি আরেকবার দেখানো লাগে, তোমরা আমাকে কমেন্টস করে দ্রুত জানাও, এই স্লাইডটা মুছে, তাহলে আমি নতুন টপিকসে যেতে পারবো। যেমন এখানে প্রশ্ন করেছে দিলরুবা আক্তার, কোষ গহ্বর আর গহ্বর কি আলাদা কিনা। দেখো, কোষ গহ্বর আর গহ্বরের মধ্যে কোনো পার্থক্য নাই। বইতে কখনো কোষ গহ্বর লিখেছে, কখনো গহ্বর লিখেছে, তাই আমি কোষ গহ্বর ইংরেজি সেল ভ্যাকিউল আর গহ্বর ইংলিশে ভ্যাকিউল, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। শুধুমাত্র হচ্ছে একটা সামনে কোষ লিখেছে, একটা সামনে কোষ লিখে নাই। গহ্বর কখনো কোষের বাইরে থাকে না। এখন তুমি এই দুইটার যে কোনো নামই দিতে পারো, কোনো সমস্যা নাই। নাদিয়া ইসলাম লিখছে বাংলার সাথে কি হচ্ছে ইংলিশ নামগুলো লিখবো কিনা চিত্রে। অবশ্যই, এজন্যই তো আমি কষ্ট করে তোমাদের লিখে দিলাম। মুস্তফা আশরাফ বলছে স্যার প্রোটোপ্লাজমটা কি বললেন না, যে প্রোটোপ্লাজমটা আমি আজকে বলবো না, প্রোটোপ্লাজমটা আমরা আগামী 2টা বা 3টা ক্লাস পর বলবো। প্রোটোপ্লাজম নিয়ে তোমার জানার
আচ্ছা মোস্তফা সাহেব, তুমি ধৈর্য ধরে আমাদের সাথে থাকো, ইনশাআল্লাহ সামনে জেনে যাবা। আচ্ছা দিলরুবা আক্তার বলছে ক্লোরোপ্লাস্টের ভিতরে কিসের মতো আঁকবো? ক্লোরোপ্লাস্টের ভিতরে কিসের মতো আঁকবা? দেখো তুমি, দেখো ক্লোরোপ্লাস্টটা আমি একটু বড় করে দেখাচ্ছি, ক্লোরোপ্লাস্টটাকে একটু বড় করে দেখাচ্ছি। প্রথমে এরকম একটা ডিম বা হচ্ছে লেন্স আঁকবা, তারপরে হচ্ছে এরকম করেছি, তোমার কোনো নির্দিষ্ট শেপ নাই, এরকম করেছি, তারপরে একটা দাগ দিয়ে আবার হচ্ছে এরকম করেছি, তারপরে আবার দাগ দিয়ে এরকম করলাম, আবার দাগ দিয়ে এরকম করলাম, আবার দাগ দিয়ে এরকম করলাম, আবার দাগ দিয়ে এরকম করলাম। এই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আমাকে প্রশ্ন করেছিল ক্লোরোপ্লাস্ট নিয়ে দিলরুবা আক্তার। দিলরুবা আক্তার, তুমি ক্লোরোপ্লাস্টটা বুঝতে পেরেছো কিনা দেখো। হিয়াদিয়া বিপ্লবী বলছে মাইটোকন্ড্রিয়াটা আরেকবার দেখালে ভালো হয়। হিয়াদিয়া বিপ্লবী, তুমি মনোযোগ দিয়ে লক্ষ্য করো আমাদের দিকে। মাইটোকন্ড্রিয়াটাকে আমি বড় করে দেখাচ্ছি। প্রথমে এরকম একটা ডিম্বাকৃতির শেপ আমি আঁকবো, প্রথমে এরকম একটা ডিম্বাকৃতির শেপ আমি আঁকবো মাইটোকন্ড্রিয়া আঁকার জন্য। তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে আমি হচ্ছে একটু মজা করব। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। প্রথমে বাইরে একটা ডিম্বাকৃতি দিব, তারপরে ভিতরে একটু কাহিনী করব, তারপর হয়ে গেল মাইটোকন্ড্রিয়া। হিয়াদিয়া বিপ্লবী, দিলরুবা আক্তার, তোমরা বুঝতে পেরেছো কিনা কমেন্টস করে জানাবা। সুবাদারুন মাভা বলছে কোষ গহ্বর আর গহ্বরের চিত্র দুটো আলাদা মনে হচ্ছে কেন? কোষ গহ্বর হচ্ছে এটা আর গহ্বর এটা তা নয়। কোষ গহ্বর আর গহ্বর একই জিনিস। যখন বড় কোষ গহ্বর হয় তখন এভাবে আঁকি, ছোট কোষ গহ্বর হলে এভাবে আঁকি। বড় কোষ গহ্বর হলে এভাবে আঁকি, ছোট কোষ গহ্বর হলে এভাবে আঁকি, আর কোনো পার্থক্য নাই। আচ্ছা হেলেন ইসলাম বলছে নিউক্লিয়াসের চিত্রটা আরেকবার বোঝানোর জন্য। নিউক্লিয়াসের চিত্রটা খুবই সহজ একটা চিত্র, এবং নিউক্লিয়াসের চিত্র এর আগে আমি অনেকবার দেখিয়েছি, তারপরেও যেহেতু তুমি বুঝতে চাচ্ছ আমি আরেকবার বলছি। এটা হচ্ছে নিউক্লিয়াস, তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কিছু ছিদ্র থাকে, নিউক্লিয়াসের মধ্যে কিছু ছিদ্র থাকে, যেটা আমি এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা, এটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা, পর্দা বা আবরণী। নিউক্লিয়াসের মধ্যে ছিদ্রগুলো হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। যে প্রশ্ন করেছে মনোযোগ দিয়ে লক্ষ্য করবা। ভিতরে গোলটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস। ভিতরে ডট ডট রয়েছে, ডট ডট দেখতে পাচ্ছ। ডট ডট কি? এই ডট ডট কি আবার? ডট ডট হচ্ছে নিউক্লিওপ্লাজম, এগুলো হচ্ছে ক্রোমাটিন। নিউক্লিয়াস বলেছিল হেলেন ইসলাম। আশা করি হেলেন ইসলাম তুমি কমেন্টস করে জানাবা তুমি বুঝতে পেরেছো কিনা। মাহমুদা খানম বলেছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের চিত্র আঁকবো কিনা, বই থেকে অবশ্যই এটাই বাড়ির কাজ। দিলরুবা আক্তার বলেছে সেন্ট্রোজোমটা আরেকবার দেখালে ভালো হয়। সেন্ট্রোজোমটা আমি আরেকবার দেখাচ্ছি, খেয়াল করবা। দিলরুবা আক্তার সেন্ট্রোজোমের চিত্র ভালো করে খেয়াল করবা। সেন্ট্রোজোমের চিত্র আঁকা খুবই সহজ। সেন্ট্রোজোমের চিত্র আমি আঁকতে বলেছি হচ্ছে প্রথমে একটা গোল দিবা, সেন্ট্রোজোমের চিত্র আঁকার জন্য একটা গোল দিবা, গোলের ভিতরে দুইটা সিলিন্ডার রাখবা, গোলের ভিতরে দুইটা সিলিন্ডার, গোলের ভিতরে দুইটা সিলিন্ডার, খুব ইজি। গোলের ভিতরে দুইটা সিলিন্ডার হয়ে গেল। হেলেন আক্তার, সরি দিলরুবা আক্তার, জানাবো আমাকে সেন্ট্রোজোম বুঝতে পেরেছো কিনা। মোস্তফা আশরাফ বলছে মাইক্রোবিলাসটা আরেকবার একে দেখানোর জন্য। মাইক্রোবিলাসটা কোনো কঠিন বিষয় নয়। মাইক্রোবিলাসটা আমি যেটা দেখাচ্ছি তোমাকে, এটা একটা প্রাণী কোষ যদি হয়ে থাকে, প্রাণী কোষের উপরে কিছু রেখা উঠে গেছে, যেটাকে বলা হচ্ছে মাইক্রোবিলাস। মোস্তফা আশরাফ তুমি বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টস করে জানাবা। নাদিয়া ইসলাম বলছে বাংলা নামের সাথে ইংলিশ নামগুলো কি চিত্রে লিখবো কিনা। অবশ্যই, সেটাই তো আমি বলছি এতক্ষণ ধরে, বাংলা নামের পাশে ইংলিশ নাম লেখার জন্য। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আমি আশা করছি নাই। আমি প্রত্যেকটা জিনিসই বলেছি। তারপর আমি 1 মিনিট সময় দিচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে দ্রুত কমেন্টস করে জানাও, না হলে আমি নেক্সট অংশে চলে যাচ্ছি। উদ্ভিদ কোষের চিত্র আমি পুরোটা এঁকে দিব না, উদ্ভিদ কোষের চিত্রের বেসিকটা আমি তোমাদের দেখিয়ে দিব। সুতরাং আমার সাথে তোমরা একটু প্র্যাকটিস করার জন্য উদ্ভিদ কোষটা এখন এঁকে নাও। প্রথমে আমি কি করছি ফলো করবা, মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে ফলো করতে হবে। আমি কি করছি, চিত্র আঁকার বেসিকটা আমি তোমাকে ধরিয়ে দিলাম, হয়তো পুরো চিত্রটা আমি এঁকে দিব না। প্রথমে আমি তোমাকে বলতে চাই, এখানে যেটা এঁকেছি আমি, তার মধ্যে নীল কালারের কালো কালারের যে বাইরের স্তরটা, নীল কালারের কালো কালারের যে বাইরের স্তরটা, এটা পুরাটা, এটা হচ্ছে কোষ প্রাচীর। নীল কালারের কালো কালারের যে স্তরটা পুরাটা হচ্ছে কোষ প্রাচীর। লাল কালারের যে স্তরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কোষ ঝিল্লি বা, আচ্ছা আমি আরো কিছু কথা বলে নেই। যে চিত্র আঁকার যে বেসিক, চিত্র আঁকার পরে তোমরা দেখো, চিত্র আঁকার এত বিস্তারিত কথা আমি আর কোনোদিন বলবো না, আজকেই বলছি। চিত্র আঁকার পরে ডান পাশে একটা রুলার দিয়ে, ডান পাশে একটা দাগ টানবা, স্কেল দিয়ে ডান পাশে এরকম ভাবে একটা দাগ টানবা। ডান পাশে এরকম একটা দাগ টেনে সবগুলো মার্কিং করার পরে দেখো কি করছি আমি। সাপোজ ধরো কোষ প্রাচীর হচ্ছে কালো নীল পুরাটাই কোষ প্রাচীর। সো কোষ প্রাচীর মার্কিং করার ক্ষেত্রে আমি এভাবে হচ্ছে আসছি, এটা হচ্ছে কোষ প্রাচীর, এভাবে লিখি। একটা রুলার দিয়ে দাগ টেনে এভাবে আসবো আমি, এবং ভিতরে লাল কালারের যে স্তরটা দিয়েছি সেটা কোষ ঝিল্লি। এখানেও আমি যেভাবে আসছি সেটা ফলো করো, এটা হচ্ছে কোষ ঝিল্লি। আমি বাংলার পাশে ইংরেজি নাম লিখছি না, কিন্তু তোমাদের অবশ্যই বাংলার পাশে ইংরেজি নাম লিখতে হবে। আমি সময় স্বল্পতার জন্য বাংলার পাশে ইংরেজিগুলো লিখছি না।
তারপর এখানে ধরো আমি একটা নিউক্লিয়াস এঁকে ফেলবো, এখানে ধরো একটা নিউক্লিয়াস এঁকে ফেলবো, নিউক্লিয়াসের সাথে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লেগে আছে, তোমরা বইতে দেখতে পাও নিউক্লিয়াসের সাথে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লেগে আছে, বাকি যা যা অঙ্গাণু আছে আঁকবা তোমরা পরীক্ষার হলে। কিন্তু একটা জিনিস মনে রাখবা, আমি চিত্র না লিখে, তোমরা চাইলে চিত্র লিখতে পারো, আমি চিত্র না লিখে ফিগারের সংক্ষিপ্ত রূপ FIG লিখি। হ্যাঁ, এটা লেখা যায়, তুমি ফিগার পুরোটা লিখতে না চাইলে FIGURE এর সংক্ষিপ্ত রূপ FIG লিখি। সবাই চিত্র লিখবে, আমি চাই একটু ডিফারেন্ট হোক তোমাদেরটা, তোমরা ফিগার লেখো, FIG লেখো। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণু সমূহ, এটা লিখছি। আর হচ্ছে ইংলিশে যদি লিখতে চাই, অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণু সমূহ বা অর্গানেলিস অফ প্ল্যান্ট সেল ইন মাইক্রোস্কোপিক ভিউ, এটা দিতে পারো। আর কথা হচ্ছে মার্কিং গুলা, এই যে মার্কিং গুলা করছি, মার্কিং সব ডান পাশে করতে হবে। তোমাদের বইতে বাম পাশে দুই একটা মার্কিং করা আছে, কখনো করা যাবে না। একটা কথা মনে রাখো, মার্কিং সব সময় ডান পাশে করতে হবে, এটা অবশ্যই মনে রাখো। এবার কিছু বিষয়ে ভুল আমি যেটা তোমাদের দেখতে পাই, তোমাদের কিছু বিষয়ে যে ভুল আমি দেখতে পাই পরীক্ষার হলে, যেমন এটা, যেমন ধরো এখানে আমি একটা মাইটোকন্ড্রিয়া এঁকেছি, ধরে নাও এখানে একটা মাইটোকন্ড্রিয়া এঁকেছি, আর ধরো এখানে একটা মাইটোকন্ড্রিয়া এঁকেছি এরকম ভাবে, আর এখানে একটা গোলজি বডি এঁকেছি। তোমরা অনেক সময় করো কি, একটার উপর দিয়ে আরেকটা দাগ টানো, যেমন মাইটোকন্ড্রিয়ার উপর দিয়ে তুমি গোলজি বডির দাগটা টানলা, যে এটা গোলজি বডি, এভাবে মাইটোকন্ড্রিয়ার উপর দিয়ে দাগটা টানলা, নো, এভাবে মার্কিং করা যাবে না, এভাবে মার্কিং করা যাবে না। তো কিভাবে মার্কিং করবা, একটু এটাকে উপরে তুলো, এটাকে উপরে তুলে এভাবে বের করে নিয়ে আসো, মাইটোকন্ড্রিয়ার উপর দিয়ে তুমি দাগ দিবা কেন, এটা দেখতে খুবই নোংরা লাগে এবং স্যাররা খুব মাইন্ড করে কিন্তু এভাবে গোলজি বডি এভাবে। আবার মাঝে মধ্যে তোমরা কি করো, এখানে আমি দেখা, ধরো এভাবে তুমি নিউক্লিওলাসটা দিয়েছো, নিউক্লিওলাসটা এখানে দেখিয়েছো, আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা এভাবে দিচ্ছ, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা এভাবে দিয়েছো। তোমার দাগ একটা দাগের উপর দিয়ে আরেক দাগ যাচ্ছে কেন, এক দাগের উপর দিয়ে আরেক দাগ যাচ্ছে কেন, এক দাগের উপর দিয়ে আরেক দাগ যাওয়া যাবে না, এক দাগের উপর দিয়ে আরেক দাগ যাবে না, অর্থাৎ ওভারল্যাপিং করা যাবে না, খবরদার। আচ্ছা, এটা হচ্ছে একটা কথা। এই তো উদ্ভিদ কোষের চিত্র, এটা বেসিক গুলো আমি বলে দিয়েছি, বাকিগুলো তোমরা একে হচ্ছে উদ্ভিদ কোষ কমপ্লিট করবা। তোমরা যারা লাইভে আছো আমাকে কমেন্টস করে জানাও উদ্ভিদ কোষের চিত্র আঁকার জন্য আর কোন তোমাদের বিষয়ে কোশ্চেন আছে কিনা। এখানে দিলরুব আক্তার বলছে ফিগার লিখলে কি নাম ইংলিশ লিখতে হবে কিনা, FIG ফিগারের সংক্ষিপ্ত রূপ লিখবা, নাম বাংলায় লিখবা, অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণু সমূহ। বাংলায় লেখার পরে তুমি যদি ইংরেজি জানো, ইংরেজি লিখবা অর্গানেলিস অফ প্ল্যান্ট সেল ইন মাইক্রোস্কোপিক ভিউ। সিনথিস আপা বলছে যে এখানে আঁকলে তো সবকিছু কোষ প্রাচীর কোষ ঝিল্লি দিয়ে আছে, কোষ প্রাচীর কোষ ঝিল্লি দিয়ে যাওয়া ছাড়া তো উপায় নাই, যেখানে তুমি বাধ্য, কোষ প্রাচীর কোষ ঝিল্লি ছাড়া তো হচ্ছে তুমি মার্কিং করতেই পারবা না, ওইটার উপর দিয়ে যাবে, ওইটা কোনো সমস্যা না, কিন্তু কোনো অঙ্গাণুর উপর দিয়ে যাতে না যায়, যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, ওগুলোর উপর দিয়ে যাতে না যায়, মোকলেসা কারণ ত্রিনা। এবার প্রাণী কোষাগারের বেসিকটা আমি দেখাই দিচ্ছি, একটু দেখে নাও প্রাণী কোষের বেসিকটা। প্রাণী কোষের বেসিকটা দেখিয়ে দিচ্ছি। প্রাণী কোষ আঁকা তুলনামূলকভাবে অনেক সহজ, উদ্ভিদ কোষের মধ্যে জটিলতা বেশি, প্রাণী কোষে জটিলতা নাই, প্রাণী কোষ আঁকা খুবই সহজ। প্রাণী কোষ হচ্ছে এই দিলাম, এই হয়ে গেল প্রাণী কোষ। প্রাণী কোষে হচ্ছে একটা নিউক্লিয়াস, প্রাণী কোষের নিউক্লিয়াসটা কেন্দ্রে থাকবে, এটা মাথায় রাখো, প্রাণী কোষের নিউক্লিয়াসটা থাকে কেন্দ্রে, উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা ছিল সাইডে, প্রাণী কোষের নিউক্লিয়াসটা কেন্দ্রে, উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা সাইডে, প্রাণী কোষের নিউক্লিয়াসটা কেন্দ্রে, প্রাণী কোষের নিউক্লিয়াস কেন্দ্রে, প্রাণী কোষের নিউক্লিয়াস কেন্দ্রে থাকবে, এটা মাথায় রাখো। বাকি যা যা আছে তোমরা এঁকে ফেলবা, সবকিছু হচ্ছে একই রকম থাকবে। প্রাণী কোষে সবকিছু একই থাকবে, শুধুমাত্র নিউক্লিয়াসটা কেন্দ্রে থাকবে, বাকি সব যা তোমার ইচ্ছা মতো আঁকো। তো আমাদের HW হচ্ছে ইংলিশ নাম সহকারে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র, মার্কিং ডান পাশে, মার্কিং ডান পাশে। শর্ত হচ্ছে নো ওভারল্যাপিং, এক দাগের উপর দিয়ে আরেক দাগ যাবে না, একটা অঙ্গাণুর উপর দিয়ে দাগ যাবে না, দেখতে যাতে নোংরা না লাগে। তোমরা যারা লাইভে আছো, তোমাদের আজকে আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করে জানাও, না হলে আজকে বিদায় নিচ্ছি আমি। আচ্ছা, সুবাতারুন মামা বলছে এখানে 7টা আন্তঃকোষীয় ফাঁকা এঁকেছি আমি, এখানে 7টা থেকে কম বা বেশি আঁকলে কোনো সমস্যা আছে কিনা। তোমার 100টা মন চাইলে 100টা আঁকো, এগুলোর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। আন্তঃকোষীয় ফাঁকা স্থান কোনো কোষে বেশি থাকে, কোনো কোষে কম থাকে। সুবাতারুন মামা যে প্রশ্ন করেছে যে আন্তঃকোষীয় ফাঁকা হচ্ছে কম বেশি হলে কোনো সমস্যা হবে কিনা, কোনো সমস্যা নাই, ইচ্ছা
আচ্ছা আচ্ছা, এখানে মোখলেসা খানম ত্রিনা বলেছে চিত্র আঁকার পরে এই দাগটা মুছে দিব কিনা, চিত্র আঁকার পরে এই দাগটা মুছে দিব কিনা, এটা তোমার ইচ্ছা। তোমার মনে চাইলে মুছতে পারো, তোমার মনে চাইলে এই দাগটা থাকতে পারে। মোখলেসা খানম ত্রিনা বলেছে চিত্র আঁকার পরে এই দাগটা মুছে, লম্বা দাগটা মুছে দিব কিনা, ইচ্ছা, তোমাদের ইচ্ছা। আর দিলরুব আক্তার বলছে আমি বলেছি প্রাণী কোষের কেন্দ্রে হচ্ছে নিউক্লিয়াস রাখবো। কেন্দ্রে মানে কি? কেন্দ্রে মানে মাঝখানে, কেন্দ্রে মানে মাঝখানে, জি কেন্দ্রে মানে মাঝে। আচ্ছা দেখা যাচ্ছে আর কারো কোনো প্রশ্ন নাই। তারপরে যদি আমি 1 মিনিট আর আছি, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাতে পারো। আমি আর 1 মিনিট লাইভে আছি। তারপরে যদি কেউ কোনো প্রশ্ন করতে চাও আমাকে দ্রুত জানাতে পারো। প্রশ্ন না থাকলে আজকের মতো বিদায় নিতে চাই। আচ্ছা সুমাইয়া সেতু বলছে সবকিছুকে পেন্সিল দিয়ে লিখবো কিনা, চিত্র আঁকা, নিচে ফিগার লেখা, ডান পাশে মার্কিং, সবকিছু পেন্সিল। এখানে কলমের কোনো টাচ হবে না, কলমে শুধু টাচ হবে উপরে লিখবা যে উদ্ভিদ কোষের চিত্র আঁকছি, প্রাণী কোষের চিত্র আঁকছি, এটাই শুধু কলমের টাচ। এই যে প্রাণী কোষের চিত্র আঁকছি, এইটা শুধু কলমের টাচ হবে, আর বাকি সবকিছু পেন্সিল। আচ্ছা দেখা যাচ্ছে আর কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।